বিশ্ব এই মুহূর্তে একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যেখান থেকে বাংলাদেশ দূরে নয় উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এসব সংকট মোকাবেলায় সংঘর্ষ নয়, সহযোগিতাই সবচেয়ে জরুরি। ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই কোর্স থেকে লব্ধ জ্ঞান কর্মকর্তাদের রাষ্ট্রের নীতিগত উৎকর্ষতা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। রাষ্ট্রের নীতি ও কৌশলগত বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য এনডিসি কোর্সের আয়োজন করা হয়, যেখানে রাষ্ট্রের নির্বাচিত উচ্চপদস্থ বেসামরিক সামরিক কর্মকর্তারা অংশ নেন। 2024 সালের এনডিসি কোর্স শেষ করা কর্মকর্তাদের মাঝে বুধবার সনদ তুলে দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এবছর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 46 জন, বেসামরিক প্রশাসনের 16 জন ছাড়াও 18টি বন্ধুপ্রতিম দেশের 33 জন সামরিক কর্মকর্তা এনডিসি কোর্স সম্পন্ন করেছেন। এর আগে মিরপুর সেনানিবাসে পৌঁছালে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান এবং এনডিসির কমান্ড্যান্ট প্রধান উপদেষ্টাকে সেখানে স্বাগত জানান। কর্মকর্তাদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা এনডিসি থেকে অর্জিত জ্ঞান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োগ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। Your continuous efforts during national crises like disasters, political unrest, and pandemics demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. I wish that your year-long interaction in NDC has added great value to your understanding of the need for a collaborative approach in all our national problems. জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। একই সাথে দেশি বিদেশি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বিশ্ব যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, বাংলাদেশ তার বাইরে নয়। Globally, we are at a strategically critical times, and Bangladesh is no exception to that. Global challenges do not belong to anyone alone, any one nation alone. They need multilateral efforts to overcome. The global problem solving must therefore rely on cooperation, not conflict. এছাড়াও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2024 শেষ করা বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর 55 জন কর্মকর্তার হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজনীতির জন্য মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও মনে মনে সে একজন হিন্দুত্ববাদী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। উনি মুখে রাজনীতির জন্য হয়তো অসাম্প্রদায়িকতার কথা বলতেন অথবা সেকুলারিজমের বা ধর্মনিরপেক্ষতার কথা বলতেন, কিন্তু ওনার গভীরে ছিল দারুণ ভাবে কট্টর হিন্দুত্ববাদ। আর যে কোনো ধর্মীয় বা যে কোনো আদর্শের কট্টরবাদ, কাঠিন্য এবং কট্টরতা, এটা মানবতার পরিপন্থী। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত দিনাজপুরের আসাদুল হকের পরিবারের দিন কাটছে নিদারুণ কষ্টে। 2 যমজ কন্যা সন্তান আর সদ্য নবজাতক কন্যার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবার, চাইছেন সরকারের সহযোগিতা। দিনাজপুর থেকে ফারুক হোসেনের পাঠানো রিপোর্ট। ছবিটি কেবলই স্মৃতি। বাড়িতে এলে যমজ 2 কন্যা আফিয়া আর আফরাকে নিয়ে দিন কাটত আসাদুলের। ছোট্ট 2 শিশু জানে না তার বাবা আর কোনোদিন ফিরে আসবে না। 7 নভেম্বর আরেক কন্যা সন্তানের বাবা হলেন শহীদ আসাদুল হক। 3 কন্যা সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন আসাদুল হকের স্ত্রী। কোনোভাবে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ পরিবার। অল্প বয়সে বিধবা হলাম বা 3 বাচ্চার মা হইলাম, এই বাচ্চাদেরকে নিয়ে আমি কিভাবে চলবো? আমি তো আমার কোনো কর্ম নাই যে আমি কাজ করে খেয়ে সেই বাচ্চাগুলোকে খাওয়াবো। আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি
করি যেন আমার বাইরে তিনগুলা ভালোভাবে মানুষ করতে পারে, ও নিজে থাকতে পারে, ও মা ও আগলায় রাখবে, আমি আর কতদিন থাকবো। ঢাকায় রিকশা চালাতেন আসাদুল হক বাবু। সেই উপার্জন দিয়ে কোনোভাবে চলত পরিবার। 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হন বাবু। তখন তার স্ত্রী ছিলেন 7 মাসের অন্তঃসত্ত্বা। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে চেয়েছিলেন গ্রামে ফিরে আসতে। আসলেন ঠিকই, তবে জীবিত নয়, লাশ হয়ে। 3 কন্যা সন্তানকে যেন মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, সেজন্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন আসাদুল হকের স্ত্রী। এনটিভি নিউজ ডেস্ক। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটা কেমন প্রতিবেশী যারা প্রতিবেশী রাষ্ট্রের হাই কমিশনে আক্রমণ করে। অন্যদিকে রিজভী আহমেদ বলেছেন, এদেশের হিন্দু মুসলমান মিলে দিল্লির দাসত্বকে ভেঙে দেবে। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে এই পদযাত্রা কর্মসূচি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পদযাত্রাটি হাইকোর্ট এলাকা প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এর আগে বিক্ষোভ সমাবেশ থেকে পূজা উদযাপন ফ্রন্টের নেতারাও দূতাবাসে হামলার নিন্দা জানিয়ে ভারতীয় আগ্রাসন বন্ধের দাবি করেন। ভারতীয় আগ্রাসনের নিন্দা জানিয়ে রিজভী আহমেদ বলেন, দেশের সব ধর্ম বর্ণের মানুষ মিলেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে যে না, আমি সম্প্রসারণ চালিয়ে আমরা বাংলাদেশ, নেপাল, ভুটান এবং অন্যান্য আশেপাশের দেশ আমরা কবজা করে নেব, বোকার স্বর্গে বাস করছে। আমরা হিন্দু মুসলমান, আমরা লড়াই করব দিল্লির দাসত্বকে। এদিকে যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপির সমাবেশে দলের মহাসচিব বলেছেন, বাংলাদেশের প্রতি ভারতের এ কেমন প্রতিবেশী সুলভ আচরণ। আমরা আশা করি যে ভারত তার যে অতীতে এই যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, এটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে, সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে। আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই একজোট হয়ে আবার ঐক্যবদ্ধ হব এবং আমরা সেই সংগ্রামে টিকে থাকবো। বন্ধুগণ, সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে কারাগার থেকে পালিয়ে যাওয়া 2000-এরও বেশি আসামির মধ্যে এখনও প্রায় 700 আসামি গ্রেফতার হয়নি। এর মধ্যে 11 জন শীর্ষ সন্ত্রাসী এবং আওয়ামী লীগ আমলে নিষিদ্ধ সংগঠনগুলো 174 জন নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছে। সকালে কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। তিনি বলেন, দেশের 69টি কারাগারের মধ্যে 17টি কারাগার অতি পুরনো থাকায় ঝুঁকিপূর্ণ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। কারাগার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার এবং কারাগারের বর্তমান পরিস্থিতি নিয়ে কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে কথা বলেন কারা মহাপরিদর্শক। এ সময় গত 3 মাসে দেশের সর্বমোট 69টি কারাগার নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি। সেবা প্রত্যাশীদের সহায়তার জন্য 24 ঘন্টা হটলাইন চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে এটা আমরা চালু করতে পারবো বলে আশা প্রকাশ করি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে 11 শীর্ষ সন্ত্রাসী। যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে 70 জনের মতো পলাতক আছেন। না, সবাই জঙ্গি না, এর মধ্যে বিভিন্ন আলোচিত আছেন, বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছেন, সব মিলিয়ে 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে। আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছেন। জানান, পালিয়ে যাওয়া 2200-র মধ্যে গ্রেপ্তার করা হয়েছে 1500 আসামিকে। পুনরায় গ্রেপ্তার হয়েছেন 1500-র মতো, অ্যারাউন্ড 700+ বন্দী যারা এখনো পলাতক রয়েছেন। পলাতক বন্দীদের ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।
জুলাই আগস্ট গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে তাদেরকে হাজির করা হলে শুনানি শেষে এই আদেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। শুনানিতে প্রসিকিউশন বলেন, এই দুই আসামির প্ররোচনায় জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালানো হয়। রিপোর্ট আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ছাত্র জনতার আন্দোলনে যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল সেই মামলায় আসামি করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে। অন্য একটি মামলায় তারা দুজন গ্রেফতার ছিলেন। বুধবার তাদেরকে কেরানীগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে তা মঞ্জুর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে আগামী 17 ডিসেম্বর তাদের পুনরায় হাজির করারও নির্দেশ দেওয়া হয়। সারা দেশে কিভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে, চিরতরে পঙ্গু করা হয়েছে, অন্ধ করা হয়েছে, আহত করা হয়েছে। এখনও তারা এই শরীরে সে সকল দাগ বয়ে নিয়ে বেড়াচ্ছেন, আর যারা নিহত হয়েছেন তাদের পরিবাররা এই ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছে। সেই সকল দায় থেকে যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সিদ্ধান্ত দিয়েছেন, এই দুজন আসামি তাদের অন্যতম ব্যক্তি ছিলেন। সে সকল অভিযোগ তদন্তে ইতিমধ্যে পাওয়া গিয়েছে, আরও তদন্ত অব্যাহত আছে, সেগুলো আমরা তাদেরকে পড়ে শুনিয়েছি, জানিয়েছি। এই সকল অভিযোগে তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রসিকিউশন জানায়, জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতোমধ্যে প্রায় 70 জনকে আসামি করে ট্রাইব্যুনালে মামলা হয়েছে, আর এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 25 জনকে। বাকিদের গ্রেফতার করা জরুরি বলেও মনে করেন তারা। এখনও অনেক ব্যক্তি গ্রেফতার হননি এবং তারা পলাতক থাকা থেকেও এই মামলার তদন্তে বাধাগ্রস্ত করে বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, যেটিতে আমাদের তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে খুব শীঘ্রই তাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর করে, গোয়েন্দা সংস্থাকে তৎপর করে এই পলাতক আসামিদেরকে যেন অতি দ্রুত গ্রেফতার করা হয়। এর আগে একই মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাবেক সচিবকেও ট্রাইব্যুনালে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। 56,000 বর্গমাইলের বাংলাদেশে ভিন্ন ধর্ম ও জাতি থাকলেও সবার পরিচয় বাংলাদেশি, এমনটা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের যেসব সম্পদ বাইরে পাচার হয়েছে তা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে। চট্টগ্রামে দলের কর্মশালায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামত নিয়ে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী ও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে দেশে, তবে সবাই বাংলাদেশি। এখানে আমরা যে রেইনবো নেশন কথাটির অর্থ বলেছি, অর্থাৎ এই আমাদের 55,126 বর্গমাইল এলাকার মধ্যে আমরা যারা আছি, আমাদের একটি মূল পরিচয়, সেটি হচ্ছে আমরা সকলে বাংলাদেশি। আপনি যেটা বলেছেন যে একটি শান্তি চুক্তি করা হয়েছে কিন্তু হয়নি, তার মানে পরিষ্কারভাবে এই চুক্তিটি প্রমাণিত করে যে এটা প্রকৃত শান্তি চুক্তি হয়তো না, অথবা এই চুক্তির মধ্যে কোনো সমস্যা আছে। 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি এর চেয়ে ভালো কোনো প্রস্তাব থাকে তবে তাও যুক্ত করা হবে। যদি কোনো বিষয়ে কোনো একটি দফার ব্যাপারে বেটার কোনো কিছু থাকে যেটি জনগণের ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ, দেশের স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ, আমরা অবশ্যই সেটিকে গ্রহণ করব। ফ্যাসিবাদীরা দেশের বিদ্যুৎ জ্বালানি খাতকে ধ্বংস করে দিয়ে গেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, তাদের লুটপাটের খেসারতে ভুগতে হবে গোটা জাতিকে। লোপাট হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা নেয়ার কথাও বলেন তিনি। আন্তর্জাতিক ভাবে যে কতগুলো ফোরাম আছে, জাতিসংঘ সহ, ওয়ার্ল্ড ব্যাংক সহ কতগুলো ফোরাম আছে, অবশ্যই তাদের সহযোগিতা আমরা নেব। এর বাইরেও আন্তর্জাতিকভাবে কতগুলো প্রাইভেট সংস্থা আছে, তাদের সাথেও আমরা কথা বলবো। অর্থাৎ আমাদের দেশের সম্পদ, দেশের মানুষের সম্পদ যে এনে দিতে পারবে, আমরা তার সাথেই কথা বলবো। বিগত 15 বছরে গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি, আশাবাদ তারেক রহমানের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দ্রুত করতে যা যা করা দরকার
তাই করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ায় নিহত আলিফের বাড়িতে গিয়ে তার স্বজনদের সাথে দেখা করে তিনি এই কথা জানান। এর আগে আলিফের কবর জিয়ারত করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে আলিফ হত্যার বিচার দ্রুত করতে আইনি কাঠামোর মাধ্যমে সবকিছু করা হবে। ওই দিনের ঘটনায় সংশ্লিষ্ট সবার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে উল্লেখ করে সনাতনী কেউ কেউ আইনি সহায়তা না পেলে তাও খতিয়ে দেখা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। এখানে আলিফের পরিবার শুধু একা না, গোটা রাষ্ট্র ব্যবস্থায় এখানে বাদী। সুতরাং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আলিফের এই হত্যাকাণ্ডের বিচারের জন্য যা যা করণীয় সরকার তাই করবেন। প্রত্যেক মানুষেরই অধিকার আছে আইনি সহায়তা পাওয়া। সুতরাং তারা যদি মনে করে যে তাদের আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আছে, ওইটা আমরা খতিয়ে দেখব। জাতীয় প্রয়োজনে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকে তিনি এই আহ্বান জানান। এছাড়া বাংলাদেশ বিরোধী যেসব প্রোপাগান্ডা ভারত চালাচ্ছে তা একসাথে মোকাবিলারও সিদ্ধান্ত হয় বৈঠকে। মইদুল ইসলামের রিপোর্ট। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিকেল 4টায় শুরু হওয়া বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠকে দেশের চলমান রাজনীতি, বাংলাদেশ ভারত সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রধান উপদেষ্টা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমাদের এখানে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে, সেই ভয়ঙ্কর কাণ্ড থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, তারা রক্ষার জন্য এগিয়ে এসেছে আমাদের। তো সেটা মিথ্যা প্রমাণ করা এবং বাস্তবকে সেখানে প্রতিষ্ঠিত করা, সেটার জন্য আমাদের সবাই একজোট হতে হবে। কারণ এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়। আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটাকে তারা মুছে দিতে চায়, তারা আগেরটাতে ফিরে যেতে চায়। এটা মুখে বলছেন আগেরটা, কিন্তু ভঙ্গি হলো আগেরটা ভালো ছিল। এবার আগেরটা কিভাবে তারা নিয়ে আসবে সে নানা দিক থেকে তাদের চলছে। তারা একটা কাল্পনিক বাংলাদেশ তৈরি করে রাখছে। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসররা বাদে বাংলাদেশে যত পলিটিক্যাল পার্টি আছেন সবাই আজকে উপস্থিত ছিলেন। নানান মত পথ আদর্শের ভিন্নতা ছিল, কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন। সবাই একটা জিনিস বলেছেন যে আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই। এছাড়া বৈঠক শেষে কথা বলেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এই সরকার ওয়াদাবদ্ধ যে জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার, তাই আমরা বলেছি যে অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া, যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আগামী সপ্তাহে ঢাকায় আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনায় মিথ্যা তথ্যের বিষয়ে যুক্তরাজ্য হাই কমিশনারকে জানানো হয়েছে বলেও জানান তিনি। এছাড়া যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের রিপোর্টেও বাংলাদেশের গণঅভ্যুত্থান নিয়ে ভুল তথ্যের কথাও তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। তারপরে জিজ্ঞেস করেন, এর আগে ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন পার্লামেন্ট, এটা খুব স্পষ্ট যে আমরা চাই অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটা স্টেটমেন্ট এসছে বেশ বড় সড়ো। সেখানে খুব দুঃখজনকভাবে যেটা এসছে, আমি তাকে বলেছি কথাটা যে আমরা খুবই হার্ট যে দেখানোর চেষ্টা করা হয়েছে যে 5 অগাস্টের পরে বেশি মৃত্যু হয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা।
ইন্ডিয়ার সাথে ফরেন অফিস কনসালটেশন হবে 9 বা 10 তারিখে। এটা খুব স্পষ্ট যে আমরা চাই ভালো সম্পর্ক, তবে সেটা রেসিপ্রোকাল ভিত্তিতে হতে হবে, দুই পক্ষ থেকেই সেটা চাইতে হবে। 3.5 বছরের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত সাবেক এসপি বাবুল আক্তার। বুধবার সন্ধ্যায় তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। 2016 সালের 5 জুন চট্টগ্রামের জিইসি মোড়ে দুর্বৃত্তের হাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। ঘটনার সময় বাবুল আক্তার পেশাগত কাজে ঢাকায় অবস্থান করলেও অভিযোগ ওঠে পারিবারিক কলহের জেরে ভাড়াটে খুনি দিয়ে বাবুল আক্তার তার স্ত্রী মিতুকে খুন করিয়েছেন। এই ঘটনায় মিতুর বাবা একটি হত্যা মামলা করলে 2021 সালের 12 মে গ্রেফতার হন বাবুল আক্তার। পরবর্তীতে 2016 সালের 6 সেপ্টেম্বর তাকে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে গত 27 নভেম্বর হাইকোর্ট তার জামিনের আদেশ দেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি শুভেন্দু অধিকারীর বাংলাদেশে পণ্য রফতানি বন্ধের হুমকি, রাজনৈতিক বক্তব্য ও ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব বলেন তিনি। বাজারে হঠাৎ সয়াবিন তেলের দাম বেড়ে গেছে স্বীকার করে চাঁদাবাজির সিন্ডিকেট সবাই মিলেমিশে করে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর থেকে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন নিয়ে আলোচনা চলছে দু দেশেই। জাকিগঞ্জ সীমান্ত দিয়ে পেঁয়াজ আমদানিও আটকে দেয়া হয়। এমন বাস্তবতায় ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে সামনের দিনে আর কি প্রভাব পড়তে পারে? বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এমন প্রশ্ন ছিল অর্থ উপদেষ্টার কাছে। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। আজকে আমরা যেটা করছি, ইভেন ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না, ওগুলো রাজনৈতিক বক্তব্য দেবে না। কিন্তু যেখানে কমার্শিয়াল ইন্টারেস্ট যখন আসে, যারা আপনার বিক্রি করে তারা তো কিন্তু ওই পলিটিশিয়ানরা কী বলে না বলে, যদি ওখানে এক্সেস থাকে প্রাইসের আপনার ইস্যু হয়, তারা কী করবে? বিক্রি করতে হবে, আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে। অতএব এটা আমার মনে হয় হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না, তখন তারা ওদিকে ব্যবসায়ীরা তখন প্রোটেস্ট করবে যে আমরা কোথায় যাবো ধরে। এরই মধ্যে হঠাৎ করেই বাজারে সরবরাহ কমেছে সয়াবিন তেলের 5 লিটারের বোতলের। কেন আবারও এমন, আর সিন্ডিকেট নিয়ন্ত্রণে কতটা পদক্ষেপ নিতে পারল অন্তর্বর্তী সরকার? সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে বাইরে, এটা আপনারা, আর আপনার সিন্ডিকেটটা কিছু কিছু মিডলম্যানের দরকার আছে, সার্ভিস দেয়, লোড করবে আনলোড করবে, কিন্তু আর কিছু কিছু আছে যারা এক্সট্রাঅর্ডিনারি, ওরা সিম্পলি চাঁদাবাজ, ওরা কিচ্ছু করে না, কোনো সার্ভিস দেয় না। সেইটাই হলো একটা সিন্ডিকেটের চেনের মধ্যে পড়ে। এবং সিন্ডিকেট এক জায়গায় না, চাঁদাবাজির সিন্ডিকেট আছে, ট্রান্সপোর্টের সিন্ডিকেট আছে, বাজারে ঢুকতে হলে রাজনৈতিক বিষয়। আমি সবসময় বলি রাজনৈতিক সমঝোতা কঠিন, কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুব সহজ। মানে চাঁদাবাজি করবে সবাই মিলেমিশে আর। বৈঠকে আরও চাল, মসুর ডাল ও সয়াবিন তেল আমদানির অনুমোদন দেয়া হয়েছে জানিয়ে রমজানে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকবে বলেও জানান অর্থ উপদেষ্টা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।